ডব্লিউবি এক্সাম পোর্টালে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা জানো যে আজকে বা হয়তো জেনে গেছো এতক্ষণে যে এনটিপিসি যে গাইডলাইন সেটা কিন্তু রেলওয়ে বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আমিও ভিডিও করে দেবো। আগে তোমাদের 3টে শিফটে মেনলি কোশ্চেন্স হতো, মানে শিফটে পরীক্ষা হতো। এবারে কিন্তু সেটা হচ্ছে না, কারণ কোভিড-19 দিকে নজর রেখে কিন্তু 2টো শিফটে পরীক্ষা হবে। ব্যাপারটা কী হবে সেটা আমি তোমাদের একটু পরে করে দিচ্ছি। এই ক্লাস আসার পরে রাত্রের দিকে ওই ভিডিওটা আমি তোমাদের করে দেবো, বা হয়তো কাল সকালে। তো আজকে আমরা করাচ্ছি কিন্তু যে স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন এবং স্টেটমেন্ট আর্গুমেন্ট নিয়ে আমরা ক্লাস স্টার্ট করেছিলাম কালকে, তার পরবর্তী পার্ট। আমাদের একটা সেকশন ডিউ রয়েছে, সেটা হচ্ছে তোমাদের আমি কালকে বা পরশু দিনের দিকে আমি তোমাদের করিয়ে দেবো, বা হয়তো সোমবার দিন তোমাদের চলে আসবে। সেটা হচ্ছে ফিগার কাউন্টিংয়ের পার্ট 1 আমি দিয়েছিলাম, তোমরা একটু প্র্যাকটিস করে নাও। পার্ট 2 তোমাদের আসবে, একটু বড় ভিডিও আসবে, কারণ ওখানে অনেকগুলো কালেকশন রাখা হচ্ছে। রিসেন্ট যে রেলওয়েতে ফিগার পড়েছে, কারণ বস্তা পচা ফিগার প্রচুর আছে। আর এসে করবে অন্য বই খুললে তোমরা প্রচুর পুরোনো দিনের ফিগারগুলো পেয়ে যাবে, কিন্তু নতুন নতুন কিছু ফিগার রেলওয়েতে দিচ্ছে, সেগুলো ধরনের আমি আলোচনা করব, যেগুলোতে ট্রিক সাধারণত খাটছে না। ঠিক আছে, তবে সেগুলো কী করে দ্রুত গুনবে সেটা আমি তোমাদের বলে দেবো। ওকে, তো আজকে আমি তোমাদের স্টেটমেন্ট এবং কনক্লুশন বেসড, মানে মেনলি স্টেটমেন্ট বেসড যে লজিক্যাল রিজনিংগুলো আছে সেগুলো তোমাদের করাচ্ছি। ঠিক আছে, এগুলো তোমাদের ইংলিশ পিডিএফ থেকে ডিরেক্টলি স্ক্রিনশট দিয়ে রাখা, বিগত বছরই পড়েছে। আমি বাংলা এখানে এক্সপ্লেন করে দেবো। দ্য ফিজিক্যাল এডুকেশন টিচার সিলেক্টস 2 অ্যাথলেটস অ্যান্ড 2 ব্যাডমিন্টন প্লেয়ার্স টু রিপ্রেজেন্ট দ্য স্কুল। মানে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন টিচার মানে শারীরিক শিক্ষার যিনি শিক্ষক আছেন, ঠিক আছে, শারীরিক শিক্ষার শিক্ষক বলা হয় না, শারীরিক শিক্ষার শিক্ষক, ফিজিক্যাল এডুকেশন এই বিষয়ের শিক্ষক। ঠিক আছে, তো ইনি কী করেছেন, ইনি দুজন অ্যাথলেট সিলেক্ট করেছেন, ATH বলে লিখছি, আর 2জন ব্যাডমিন্টন সিলেক্ট করেছেন, BDMN বলে লিখছি। ঠিক আছে, ব্যাডমিন্টন, 2জন ব্যাডমিন্টন বলে মানে স্টুডেন্ট সিলেক্ট করেছেন, যারা কি করবে, রিপ্রেজেন্ট করবে স্কুলকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, টু রিপ্রেজেন্ট দ্য স্কুল মানে স্কুলকে রিপ্রেজেন্ট করবে, মানে কোনো একটি খেলা প্রতিযোগিতা বা এরকম কিছু হবে যেখানে 2জন অ্যাথলেট এবং 2জন ব্যাডমিন্টন প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে। কে সিলেক্ট করেছে? শারীরিক শিক্ষার শিক্ষক। ঠিক আছে, এই কি পয়েন্টগুলো হচ্ছে এইগুলো। আর রিপ্রেজেন্ট করবে কাকে? স্কুলকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এবার দেখো কী বলছে দেয়ার ইজ গোয়িং টু বি অ্যান অ্যাথলেটিক অ্যান্ড ব্যাডমিন্টন ইভেন্ট। সেখানে একটি অ্যাথলেটিক এবং ব্যাডমিন্টন ইভেন্ট হবে ডেফিনেটলি, নইলে অ্যাথলেটিক এবং ব্যাডমিন্টন ইভেন্ট না হলে অ্যাথলেট এবং ব্যাডমিন্টনকে কেন সিলেক্ট করা হলো? ডেফিনেটলি, তো এটা কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট বলছে যে দ্য টিচার ফেভার্স অনলি দোজ টিচার্স হু আর সিলেক্টেড। টিচাররা তাদেরকেই পছন্দ করে যারা কেবলমাত্র সিলেক্টেড হয়েছে, মানে সিলেক্টেড স্টুডেন্টদেরকে টিচার পছন্দ করে। ফেভার মানে কি? কাউকে এক্সট্রা ভালোবাসা দেওয়া বা এক্সট্রা কেয়ার করা, তাকে আমরা ফেভার বলি। ঠিক আছে, তো ডেফিনেটলি এটা কেটে যাচ্ছে, কারণ এমন কিছু তোমাদের স্টেটমেন্টে পাচ্ছি না, আমরা 1 নম্বরটাই পাচ্ছি। তো কারেক্ট এখানে কী হবে? অনলি 1 ইজ কারেক্ট। এখানে নেই সেটা, তো আমি এখানে তোমাদের লিখে কারেক্ট করে দিচ্ছি, অনলি 1 ইজ কারেক্ট। অপশান দেওয়ার সময় এটা কেটে বেরিয়ে গেছে, আমি স্ক্রিনশট টাকার সময়, অনলি 1 ইজ কারেক্ট। ঠিক আছে, এই তোমাদের অ্যান্সার হবে। লাস্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। ইন আ রিসেন্ট স্টাডি, অর্থাৎ একটা স্টাডি করা হয়েছে। স্টাডি মানে কি? স্টাডি মানে হচ্ছে একগুচ্ছ বা একটা নির্দিষ্ট দেশের ওপর বা কোনো ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করা বা সেই ব্যাপারটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। ঠিক আছে, তো একটা রিসেন্ট পরীক্ষায়, এখানে স্টাডি মানে কি? পরীক্ষায় কি উঠে এসেছে? ইট হ্যাজ বিন অবজার্ভড, এটা দেখা গেছে যে দোজ হু এক্সারসাইজ 5 days a week, দেখো যারা সপ্তাহে 5 দিন কি করে? ব্যায়াম করেন, কারণ বলা আছে এক্সারসাইজ। যারা সপ্তাহে 5 দিন ব্যায়াম করেন আর লেস প্রন টু লাইফস্টাইল ডিজিজ, তাদের জীবনযাত্রা থেকে আগত যে রোগগুলো সেগুলো কম হয়। আর লেস প্রন মানে হচ্ছে তাদের শরীরে কম হয়, কি কম হয়? তাদের দৈনন্দিন জীবনযাত্রা থেকে হওয়া রোগ কম হয়। দৈনন্দিন জীবনযাত্রা থেকে হওয়া রোগ কম হয়। ঠিক আছে, হওয়া রোগ কম হয়। ক্লিয়ার? এটা তোমাদের বলা আছে, এবং এটা একটা রিসেন্ট এক্সপেরিমেন্টে বা পরীক্ষা নিরীক্ষায় উঠে এসেছে। এখন দেখো দৈনন্দিন জীবনযাত্রা থেকে হওয়া রোগ কেমন হয়, আগে তোমাদের স্টেটমেন্টটাকে ভালো করে বুঝতে হবে। আর মনে রাখতে হবে এটা স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে, মানে বিবৃতি এবং সিদ্ধান্ত দিয়েছে, সুতরাং স্টেটমেন্টের বাইরে আমরা একদমই যেতে পারবো না। তো দৈনন্দিন জীবনযাত্রা থেকে আগত রোগ কেমন হয়? যেমন অর্শ দৈনন্দিন জীবনযাত্রা থেকে আগত রোগ। ঠিক আছে, যেমন
তোমাদের হৃৎপিণ্ডে চর্বি জমা, ঠিক আছে, এটা দৈনন্দিন জীবনযাত্রা থেকেই আগত রোগ। বেশি পরিমাণ ছাগলের মাংস বা মাংস জাতীয় জিনিস খেলে বা চর্বি জাতীয় জিনিস খেলে কিন্তু এটা হয়। লিভারে অনেক সময় কিডনি জমে, এটাও কিন্তু এটা একটা বড় উদাহরণ। তারপর তোমাদের যে সমস্ত বাতের যে রোগগুলো আছে সেগুলো কিন্তু ডেফিনেটলি দৈনন্দিন জীবনযাত্রা থেকে আগত রোগ, ঠিক আছে। সঠিকভাবে না শোয়া, চেয়ারে ঠিকভাবে না বসা, অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে বসে কাজ করা, এগুলো কিন্তু হাড়ের ব্যথা বা এই জাতীয় ব্যাপারগুলোকে কিন্তু নিয়ে আসে। তো এগুলো হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা থেকে আগত রোগ। এগুলো ইম্পর্টেন্ট নয় এখানে, কিন্তু ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। তুমি যত স্টেটমেন্ট সম্পর্কে সরগড় হবে বা যত তুমি স্টেটমেন্ট সম্পর্কে জানবে, ব্যাপারটা নিয়ে তুমি যত বেশি করে জানবে তত তোমার কনক্লুশন বের করতে সুবিধা হয়। এটা হচ্ছে নিয়ম। নেক্সট কি বলছে, ফিজিক্যাল ফিটনেস ইজ ইম্পর্টেন্ট ফর হেলদি লিভিং। তো দেখো এখানে বলেছে যারা সপ্তাহে 5 দিন ব্যায়াম করেন, এটাই তো ফিজিক্যাল ফিটনেস। ব্যায়াম করলে ফিটনেস হবে। তো বলেছে ফিজিক্যাল ফিটনেস ইজ ইম্পর্টেন্ট ফর হেলদি লিভিং, ঠিক আছে। হেলদি লিভিং, লাইফস্টাইলের কথা বলা আছে, সেখান থেকে লিভিং আসছে, অর্থাৎ স্বাস্থ্যবানভাবে বাঁচার জন্য। এটা মিনিং করছে স্বাস্থ্যবান, ঠিক আছে, স্বাস্থ্যবানভাবে বাঁচার জন্য, স্বাস্থ্যবানভাবে বাঁচার জন্য, অর্থাৎ সুস্বাস্থ্য নিয়ে বাঁচার জন্য। বাঁচার জন্য কি প্রয়োজন? বাঁচার জন্য প্রয়োজন হচ্ছে শারীরিক ফিটনেস, ঠিক আছে, শারীরিক ফিটনেস, এইটা তোমাদের বলছে। তো ডেফিনেটলি এটা আমরা উপরের যে বিবৃতি আছে সেখান থেকে পেয়ে যাচ্ছি, সেটা কারেক্ট। নেক্সট বলছে তোমাদের এক্সারসাইজিং 6 days a week, অর্থাৎ এটা তোমাদের হবে না জাস্ট, ঠিক আছে, অর্থাৎ ব্যায়াম করা 6 দিন উড কজ হেলথ প্রবলেম, ঠিক আছে। মানে কি বলছে, 6 দিন যদি তুমি ব্যায়াম করো, দেখো আমি এখানে তোমাদের এটাকে অন্য একটা কারে দিয়ে দেখি, এটাকে কি বলছে, এটাকে বলছে 6 day উইক পার উইক, এটাকে এভাবে শর্টে লিখলাম। অর্থাৎ যদি তুমি 6 দিন প্রতি উইকে যদি 6 দিন করে ব্যায়াম করো, তাহলে সেটা কী ডেকে আনবে? হেলথ প্রবলেম ডেকে আনবে, ঠিক আছে, শারীরিক সমস্যা ডেকে আনবে, শারীরিক সমস্যা, ঠিক আছে। এটা কারেক্ট নয়। কেন কারেক্ট নয়? কারেক্ট হতে পারে হয়তো বাস্তবে, কিন্তু আমাদের স্টেটমেন্টে শারীরিক সমস্যা নিয়ে কিছু বলা নেই, এবং বলাও নেই যে 6 দিন ব্যায়াম করলে শারীরিক সমস্যা হতে পারে, ঠিক আছে। তো যা বলা আছে সেটা হচ্ছে সপ্তাহে 5 দিনের কথা বলা আছে, আমরা এটা নিয়ে চলবো, ফলে এটা তো ডেফিনেটলি কাটছে, ঠিক আছে। যা বলা নেই বিবৃতিতে তা আমরা কখনোই কনক্লুশনে আনতে পারি না। তো 5 দিনের কথা হচ্ছে, 5 দিন নিয়ে কিছু বললে বিবেচনা করে দেখতাম, কিন্তু 6 দিন বলেছে, তো ডেফিনেটলি তুমি ডিরেক্টলি কেটে দিতে পারো, ঠিক আছে। এখানে কী হতে পারে? অনলি কনক্লুশন 1 ফলোস, ঠিক আছে। চল নেক্সট পরেরটা। আচ্ছা, এর পরেরটা স্টেটমেন্ট রাজেশ কন্ডিশন উইল ইমপ্রুভ আফটার অপারেশন, মানে অপারেশনের পরে যারা করতে পারছো তারা করো, আমি বাংলাটা তাদের জন্য লিখে দিচ্ছি যাতে অসুবিধা হয়। রাজেশের অবস্থা ভালো হবে, এইটা তোমাদের স্টেটমেন্টে দেওয়া আছে। অপারেশনের পরে রাজেশের অবস্থা ভালো হবে, ঠিক আছে। আর তোমাদের যে প্রতর্ক রয়েছে, অ্যাজাম্পশন মানে তোমরা জানো প্রতর্ক হয়, ঠিক আছে। প্রতর্ক কাকে বলে আমি আগের দিন বলেছিলাম। যিনি এই কথাটা বলছেন তিনি কি ভেবে কথাটা বলছেন। সবসময় স্টেটমেন্টকে ধরে নেবে যে কেউ সেটা বলছে, না দেওয়া থাকলেও। অনেক সময় উক্তি হিসেবে দেওয়া থাকে স্টেটমেন্ট, অনেক সময় দেওয়া থাকে না। তোমরা উক্তি হিসেবে না দেওয়া থাকলে, দেওয়া থাকলে তো ধরবেই, না দেওয়া থাকলে ওটাকেও ধরে নেবে কেউ ওই কথাটা বলছে। ধরো সাপোজ তুমি এই কথাটা বলছো, নিজের তরফ থেকে ধরে নেবে, তাহলে বেটার বুঝতে পারবে যে তুমি কী ভেবে কথাটা বলছো। আমি আগের দিনও বলেছিলাম স্টেটমেন্ট মানে হচ্ছে কেউ সেই কথাটা কী ভেবে বলছে। আমি যদি বলি রাজেশের কন্ডিশন অপারেশনের পরে ভালো হবে, তার মানে কি রাজেশ যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনে অপারেশন করা যেতে পারে, ঠিক আছে। এখানে বলেছে রাজেশ ক্যান বি অপারেটেড আপন দিস কন্ডিশন, ক্যান বি মানে যেতে পারে, ঠিক আছে। রাজেশকে অপারেশন করা যেতে পারে, এই অবস্থায় রাজেশের অপারেশন সম্ভব, এই অবস্থায় রাজেশের অপারেশন হতে পারে, ক্যান বি মানে হতে পারে, ঠিক আছে। তাহলে এই অবস্থায় রাজেশের অপারেশন হতে পারে, হ্যাঁ, ওই জন্যই তো আমি কথাটা বলছি যে রাজেশের অপারেশন করলে তবেই অবস্থা ইমপ্রুভ হবে, ঠিক আছে। তো এটাতে অ্যাজাম্পশান তো খাটছে। নেক্সট বলছে রাজেশ ক্যান নট বি অপারেটেড আপন ইন দিস কন্ডিশন, যদি নাই হতো তাহলে আমি কথাটা কেন বলতাম। এখানে
এই প্রথমটার উল্টোটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে। এখানে বলা আছে এই অবস্থায় রাজেশের অপারেশন হতে পারে, আর দ্বিতীয়টাতে বলা আছে এই অবস্থায় রাজেশের অপারেশন হতে পারে না। মানে দুটোই সেম মিনিং করছে, একটাতে নেগেটিভ মিনিং করছে, একটাতে পজিটিভ মিনিং করছে, ঠিক আছে। তো আমরা দেখতেই পাচ্ছি অ্যাজাম্পশন 1 এখানে অনেক বেশি যুক্তিপূর্ণ হচ্ছে। তো আমরা কী দেবো, অনলি অ্যাজাম্পশন 1 ইজ ইমপ্লিসিট, ঠিক আছে। অ্যাজাম্পশন 1ই কিন্তু এখানে আছে। ভালো করে বোঝো, এটা যদি কনক্লুশন হতো, স্টেটমেন্ট কনক্লুশন হতো, তাহলে দুটোই কেটে যেত, ঠিক আছে, দুটোই কেটে যেত। কিন্তু এখানে যেহেতু অ্যাজাম্পশান রয়েছে সেই জন্য আমরা ফার্স্টটাকে কারেক্ট করতে পারি। মানে আমি যখন এই কথাটা বলবো তখন আমি এটা ভেবেই তো বলবো না যে এই অবস্থায় অপারেশন করলে রাজেশের অবস্থা ভালো হতে পারে, তার মানে এই অবস্থায় অপারেশন করা যেতে পারে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যেমন ধরো তোমার পাশে একজন ব্যক্তি বসে আছে, তুমি তাকে রিকোয়েস্ট করলে আপনি ওনাকে 500 টাকা দিন দয়া করে। তার মানে তুমি এই কথাটা বলছো, মানে তুমি জানো ওই ব্যক্তির কাছে 500 টাকা আছে। এটা যদি স্টেটমেন্ট কনক্লুশন হয় তাহলে দুটোই কেটে যাবে, কিন্তু যদি স্টেটমেন্ট অ্যাজাম্পশান হয় তাহলে কিন্তু রাইট হচ্ছে, কারণ তুমি এইটা ভেবেই তো তাকে বলছো যে আপনি ওনাকে 500 টাকা দিন। তার মানে কি, ওনার কাছে 500 টাকা আছে বলেই তুমি তাকে দিতে বলছো। তোমার মনের মধ্যে অন্তত এই চিন্তাভাবনাটা এসছে, তোমার মনে যে চিন্তাটা আসে সেটাই হচ্ছে অ্যাজাম্পশান, ঠিক আছে। ওই জন্য আমি বলেছি স্টেটমেন্টকে অলওয়েজ একটা উক্তিতে পরিণত করবে, সেটা দেওয়া থাকলেও করবে, না দেওয়া থাকলেও করবে। এবং তুমি ভাববে তুমি ওই কথাটা বলছো, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে যে তুমি কী ভেবে কথাটা বলছো, ঠিক আছে। মানুষ সবসময় নিজেকে দিয়ে বোঝালে বেটার বুঝতে পারে, ওকে। তো তার থেকে তুমি দেখবে অ্যাজাম্পশান খুব দ্রুত করা যায়। এটা হচ্ছে আমি আমার লাইফে আমি অ্যাজাম্পশান যেভাবে করি আমি এভাবে করি, এবং দেখেছি মোস্ট অফ দ্য কেসেস সেটা রাইট হয়, ঠিক আছে। 99.99 কেসেসে কিন্তু সেটা রাইট হয়ে যায়, কারণ এইভাবে করলে আমি দেখেছি সেটা বেটার বোঝা যায়। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ভেন ডায়াগ্রাম বেসড স্টেটমেন্ট কনক্লুশন। সাম জাগুয়ার আর চিতা, ওকে, সাম জাগুয়ার তোমাদের যে বলে লিখে, চলো, কিছু জাগুয়ার হলো চিতা। সাম মানে তো কিছু জানো, ঠিক আছে, কিছু জাগুয়ার, জাগুয়ারকে জে বলে ধরে নাও, কিছু জে হলো সি, ঠিক আছে, কিছু জে হলো সি, তো কিছু জে হলো সি। তারপর বলছে সাম সি, কিছু সি হলো এল, কিছু চিতা হলো এল, কিছু সি হলো এল, তো কিছু সি হলো এল। নেক্সট বলছে সাম এল, কিছু এল হলো, কিছু লিওপার্ড হলো বা কিছু লোপার্ড হলো কি প্যান্থার, ঠিক আছে, কিছু লোপার্ড হলো কি প্যান্থার, তো সাম এল ইজ বা এল আর প্যান্থার, তো সাম এল আর প্যান্থার, ঠিক আছে। এই তোমাদের রয়েছে। এবার কি বলছে দেখো, কনক্লুশনে বলছে সাম প্যান্থার আর চিতাস, ঠিক আছে, সাম প্যান্থার আর চিতা। প্যান্থার এখানে, চিতা এখানে, নো রিলেশন কাজ করছে, সুতরাং এটা আমাদের কেটে গেল। নেক্সট হচ্ছে নো প্যান্থার ইজ চিতা, কোনো প্যান্থার চিতা নয়। দেখো এখানে কোনো নেগেটিভ রিলেশন বলা নেই। ডেফিনেটলি দেখো আমি তোমাদের বলেছিলাম যে রিলেশান 3 প্রকারের হয়, ঠিক আছে, রিলেশান 3 প্রকারের হয়। একটা হচ্ছে পজিটিভ রিলেশান, পি বলে উল্লেখ করলাম। একটা হচ্ছে নেগেটিভ রিলেশান, এনইজি বলে উল্লেখ করছি, পিওএস বলে লিখে দিচ্ছি এটা। আর একটা হচ্ছে নো রিলেশান, ঠিক আছে, দুটো তিনটে কিন্তু আলাদা। নেগেটিভ রিলেশান মানে নো রিলেশান নয়, ঠিক আছে। আমি এটাও বলেছিলাম যে তোমার সঙ্গে কারো ঝগড়া হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ রিলেশান, তোমার সঙ্গে কারোর বন্ধুত্ব আছে সেটা হচ্ছে পজিটিভ রিলেশান, আর তুমি কাউকে চেনোই না সেটা হচ্ছে নো রিলেশান। মানে তুমি তার বন্ধুও নাও শত্রুও নাও, তোমার সঙ্গে তার ঝগড়াও নেই মিত্রতাও নেই, এইরকম রিলেশানকে বলা হয় নো রিলেশান, ঠিক আছে। তো রিলেশান আর 3 টাইপস, ঠিক আছে, মানে রিলেশান ইজ অফ 3 টাইপস, ঠিক আছে। রিলেশান হচ্ছে 3 প্রকারের হয়, রিলেশান ইজ অফ 3 টাইপস, ওকে। আচ্ছা, এটা হচ্ছে গেল। আর এখানে দেখো সি আর পি এর মধ্যে পজিটিভও রিলেশান নেই, নেগেটিভও রিলেশান নেই, তাই জন্য আবার মনে রাখবে এই পজিটিভের ক্ষেত্রে সাম পজিটিভ হয় আর অল পজিটিভ হয়। সিমিলারলি নেগেটিভের ক্ষেত্রে সাম নেগেটিভ হয় আর অল নেগেটিভ হয়। আর নো এর ক্ষেত্রে কোনো ডিভিশন নেই, কারণ নো রিলেশন মানে তো কোনো রিলেশনই নেই সেখানে, ঠিক আছে। এখানে যেমন এই যে সাম প্যান্থার আর চিতা, একটু বলে দিই, এগুলো মনে রাখলে তোমাদের সুবিধা হবে, বা আমি বলেও ছিলাম যারা ক্লাস দেখেছো তাদের তো সুবিধাই হচ্ছে, আর যারা দেখোনি তার জন্য একবার রিভিশন করো, ঠিক আছে। দেখো সাম প্যান্থার্স আর চিতা, কিছু প্যান্থার হলো চিতা, এটা পজিটিভ রিলেশনে আছে কিন্তু সাম রিলেশনে আছে, এটাকে আমরা বলি সাম পজিটিভ, ঠিক আছে, কিছুটা পজিটিভ, এটাকে আমরা কী বলি সাম পজিটিভ। এখন দেখো সি আর পি এর মধ্যে কোনো রিলেশনই নেই, নো রিলেশন, কারণ একটা সার্কেল আরেকটাকে টাচ করেনি, একটা সার্কেল, এই হচ্ছে সি এর সার্কেল আর এই হচ্ছে পি এর সার্কেল, দেখো একে অপরকে টাচ করেনি, দুটো সবুজ সার্কেলকে একে অপর টাচ করেছে, টাচ করেনি মানে সেখানে নো রিলেশন কাজ করছে, ঠিক আছে। কি রিলেশন কাজ করছে, নো রিলেশন। এখন নো মানে কিন্তু ইংরেজিতে নো লেখা থাকলে তাকে নো রিলেশন বলে না, এটা আবার অনেকে ভুল করে, অনেকে ভাবে স্যার এই তো এখানে নো লেখা আছে তবে এটা হচ্ছে নো রিলেশন, অ্যাকচুয়ালি নয়। নো রিলেশন, নো লেখা থাকলে তাকে নো রিলেশন বলে না, মনে রাখবে নো রিলেশন থাকলে তাকে নেগেটিভ রিলেশন বলে, পয়েন্ট টু বি নোটেড। এটা একটু ভালো করে বোঝো, এই যে নো লেখা আছে এটাকে বলা হয় নেগেটিভ রিলেশন, বাংলায় বললে হতো কোনো প্যান্থারই চিতা নয়, এটাকে বলা হয় নেগেটিভ রিলেশন। এটাও একটা জিনিস একটু বলে দিই, নেগেটিভ রিলেশনে নো লেখা থাকে
কিন্তু আমি যে নো কথা বলছি এটা মানে হচ্ছে জিরো রিলেশন, মানে জিরো, অর্থাৎ কোনো রিলেশন ওখানে নেই, তুমি কাউকে চেনোই না, সুতরাং সে তোমার বন্ধু না শত্রু তুমি তাকে জানোই না, এটাকে বলা হয় নো রিলেশন। নেগেটিভ রিলেশন মানে কি তুমি জানো সে তোমার শত্রু, আর পজিটিভ রিলেশন মানে কি তুমি জানো সে তোমার মিত্র। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তো প্রত্যেকটাকে এইভাবে ডিভিশন করে মনে রাখতে হবে যে নো যেখানে লেখা থাকবে সেটা নেগেটিভ রিলেশনকে ইন্ডিকেট করে, নট নো রিলেশনকে। ওকে, এটা মনে রাখবে। এখানে বলেছে নো প্যান্থার ইজ চিতা, মানে কোনো প্যান্থারই চিতা না, এটাও কেটে যাচ্ছে, কারণ এই দুটোর মধ্যে কোনো রিলেশন নেই। যখন রিলেশন নেই তখন নেগেটিভ এবং পজিটিভ, সাম নেগেটিভ আর সাম পজিটিভ, এবং নো সাম অল নেগেটিভ এবং অল পজিটিভ সবই কেটে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই চারটে, এই একটা কাটবে, এই দুটো কাটবে, এই তিনটে কাটবে, এই চারটে কাটবে, অর্থাৎ প্রথম চারটে টোটালি কাটা। ঠিক আছে, সো এই জন্য এখানে দুটো যে বিবৃতি রয়েছে সেই দুটোই ফার্স্ট কেটে যাচ্ছে। ক্লিয়ার হলো, বুঝতে পারলে? এবার চলো কী বলছে। আচ্ছা, এইবার একটা ব্যাপার দেখো, এখানে কিন্তু আইদার অর আছে, যখনই অপশানে আইদার অর পাবে একবার চেক করবে। আমি তোমাদের বলেছিলাম আইদার অরের কন্ডিশন কী হতে পারে। প্রথম কন্ডিশন হচ্ছে দুটোই ভুল হবে। আইদার অরের ফার্স্ট কন্ডিশন হচ্ছে দুটোই ভুল হতে হবে। দেখো এখানে দুটোই ক্রস হয়েছে, এটা ফার্স্ট কন্ডিশন ছিল। সেকেন্ড কন্ডিশন কী ছিল? এলিমেন্ট সেম হতে হবে। প্রথম কনক্লুশনে যে এলিমেন্ট থাকবে, এলিমেন্ট কাকে বলা হয়? যেমন প্যান্থার একটা এলিমেন্ট আর চিতা একটা এলিমেন্ট। তাহলে প্রথম যে তোমাদের কনক্লুশন আছে তাতে এলিমেন্ট কী কী আছে? দুটো এলিমেন্ট আছে, প্যান্থার আর চিতা। এই সেম এলিমেন্ট পরেরটা আছে কিনা দেখে নাও। ইয়েস, পরেরটাতেও আছে। দেখো এখানেও প্যান্থারের সঙ্গে চিতার তুলনা করা হচ্ছে, ওপরেও প্যান্থারের সঙ্গে চিতার তুলনা করা হয়েছে, এখানেও দেখো প্যান্থারের সঙ্গে চিতার তুলনা করা হচ্ছে। ঠিক আছে, এবং সাম এবং নো আছে। আমি তোমাদের বলেছিলাম যে সাম এবং নো যদি থাকে এবং দুটোই যদি নেগেটিভ হয় এবং দুটো এলিমেন্ট যদি সেম হয় তাহলে আইদার অর আসতে পারে। তাহলে এইটা উত্তর কী হবে তোমাদের? আইদার অর এখানে অ্যান্সার হবে। অনেকদিন পরে আমি রেলওয়েতে আইদার অর পেলাম। ঠিক আছে, তো অ্যান্সার এখানে কী হবে? আইদার ওয়ান আর টু ফলোস। ক্লিয়ার হয়েছে? আইদার ওয়ান আর টু ফলোস, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। যদি কেউ না বুঝতে পারো আরেকবার দেখো ভিডিওটা, এই পার্টটুকু অন্তত দেখো, দেখবে ইজিলি বুঝতে পারবে, কারণ আমি টোটালটা ধরে ধরে আলোচনা করেছি। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, পরেরটা দেখো। মিস্টার এক্স হিউমিলিয়েটেড মিস্টার ওয়াই ইন দ্য অফিস, দ্যাট টু ইন দ্য প্রেজেন্ট অফ আদার কলিগস, মানে অন্যান্য অফিস কলিগদের সামনে, কলিগ মানে তো বুঝতে পারছো তোমার সাথে যারা কাজ করে, অফিসে যারা একসাথে কাজ করে বা অফিস সহকর্মী বলতে পারো। ঠিক আছে, আমি এখানে কলিগ বলে লিখছি। অফিস কলিগদের সামনেই, সামনেই কেন বলছি জানো তো? এখানে টু কথাটা আছে তাই। ঠিক আছে, সামনেই, সামনেই মিস্টার এক্স কী করেছে? মিস্টার ওয়াইকে, হিউমিলেট শব্দের মানে হচ্ছে অপমান করা। ঠিক আছে, অপমান করলো। যেখান থেকে ওয়ার্ড পাবে মুখস্থ করো। সামনে তোমাদের পিএসসি আছে, তারপরে আরও অনেক কিছু আছে, আমাদের এখানেও ম্যাম ক্লাস দিচ্ছেন। ঠিক আছে, অপমান করলেন, অপমান করলেন। ঠিক আছে, এই আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। নেক্সট বলছে মিস্টার এক্স ডিড নট লাইক মিস্টার ওয়াই। এটা তো মানে বুঝতেই পারছো, মিস্টার এক্স মিস্টার ওয়াইকে পছন্দ করে না। এটা হতে পারে কি? নেক্সট বলছে মিস্টার এক্স ওয়াজ নট পপুলার ইন দ্য অফিস। তো এটা তো ফার্স্ট কেটে গেল। মিস্টার এক্স অফিসে পপুলার নয়। দেখো জনপ্রিয়তার সঙ্গে কাউকে অপমান করার কোনো সম্পর্ক নেই, বুঝতেই পারছো। সো এই দু নম্বরটা তো ইনস্ট্যান্ট কেটে গেল। ঠিক আছে, নেক্সট এক্সটা আমরা একটু দেখি। মিস্টার এক্স মিস্টার ওয়াইকে, দেখো কেউ যখন কাউকে অপমান করে তখন হতে পারে যে সে তাকে লাইক করে না। আমি বলেছি হতে পারে, কিন্তু আমি বলিনি যে হ্যাঁ সে তাকে লাইক করে না। অর্থাৎ আমরা কনফার্মলি বলতে পারবো না মিস্টার এক্স ওয়াইকে লাইক করে না। ঠিক আছে, হতে পারে মিস্টার এক্স হচ্ছেন বস, মিস্টার ওয়াই হচ্ছেন কর্মচারী, মিস্টার ওয়াই তার কাজটা ঠিক করে করেননি, যার ফলে মিস্টার এক্স রেগে গিয়ে তাকে অপমান করেছেন যে তুমি কাজটা কেন করতে পারছো না, সবাই যেখানে করছো। ঠিক আছে, এবং সেটা অনেকের সামনে করেছেন। ঠিক আছে, এটাও তো কারণ হতে পারে। অতএব কনক্লুশনে যেটা ডাইরেক্ট বলা আছে এবং কনফার্ম করে বলা আছে সেটা আমরা পসিবিলিটির মধ্যে পাচ্ছি, দ্যাট মিনস এটা কেটে যাচ্ছে, কারণ পসিবিলিটিতে কনক্লুশন হয় না। ঠিক আছে, সো এটা রং হচ্ছে, ভেন্ডাগ্রাম নয়, এটা মনে রাখতে হবে। এটা স্টেটমেন্ট কনক্লুশন ডিরেক্টলি। এখানে অ্যান্সার তোমাদের কী হবে? এখানে নাইদার ওয়ান নট টু ফলোস, এইটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা কী বলছে দেখো। অল পেটস আর বিউটিফুল, অল পেটস আর বিউটিফুল। ঠিক আছে, তারপর কী বলছে? অল বিউটিফুল ইজ লাভিং, সব বিউটিফুল হচ্ছে লাভিং। তুমি বলতে পারো অল পি ইজ আর বি, এভাবে লিখতে পারো। অল পি আর বি, অল বি আর এল, এভাবে লিখতে পারো। ঠিক আছে, যেমন আমি এখানে লিখেছি। বলছে অল পেট আর লাভিং, সব পেটই হচ্ছে লাভিং। দেখো পেটের পুরো সার্কেলটাই লাভিংয়ের মধ্যে আছে, লাভিংয়ের সার্কেলটা বিশাল বড়, এর মধ্যে আছে, তো ডেফিনেটলি এটা কারেক্ট। নেক্সট বলছে সাম বিউটিফুল আর পেটস, দেখতে পাচ্ছ বিউটিফুলের কিছু পার্ট পেটের মধ্যে আছে, বিউটিফুলটাও একটা সার্কেল এবং এর কিছু পার্ট পেটের মধ্যে আছে, এটাও তোমাদের কারেক্ট হচ্ছে। তাহলে অ্যান্সার এখানে কী হবে তোমাদের? অল কনক্লুশন ফলো, সব কটা কনক্লুশন এখানে ফলো আপ হচ্ছে। এটা সোজা ছিল। চলো পরেরটাতে। এখানে কি বলছে দেখো, বলেছে মিনু হ্যাজ 5 boards of 3 different shapes
মিনুর কাছে 5টা ব্ল্যাকবোর্ড মানে বোর্ড আছে, নট ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড হলে তো কালোই হয়ে যাবে, 5টা বোর্ড আছে এবং সেই বোর্ডগুলোর যে আকৃতি সেটা 3 প্রকারের আছে। আকৃতি কি আছে? 3 টাইপ, 3 প্রকারের, এইটা তোমাদের বলা আছে, ঠিক আছে, 3 প্রকারের। ওকে, এবার কি কি আকৃতি বলা আছে দেখো, বর্গ আছে তার কাছে, আর কি আছে তার কাছে? আয়তক্ষেত্র আছে, আর কি আছে তার কাছে? বৃত্তাকার আছে, বৃত্ত আছে, এই 3 প্রকারের আছে, ঠিক আছে। হাউ মেনি সার্কুলার বোর্ডস ডাজ শি হ্যাভ? তার কাছে কতগুলো বৃত্ত আছে, ঠিক আছে, বৃত্তাকার বোর্ড কতগুলো আছে এটা তোমাদের জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। কি আছে? বৃত্তাকার বোর্ড তার কাছে কতগুলো আছে। ওকে, ক্লিয়ার? চলো করা যাক। দেখো তোমাদের একটা লাল লিখছি, বলেছে দেয়ার আর 3 স্কোয়ার বোর্ড, সেখানে 3টে বর্গ আছে। বর্গাকার বোর্ড কতগুলো আছে? 3টে, ছোটো ছোটো করে তোমাদের লিখে দিচ্ছি। আচ্ছা, 3টে বর্গাকার বোর্ড আছে, তো দেখতেই পাচ্ছ 5টা বোর্ড আছে 3টে টাইপের, তার মধ্যে 3টে বর্গাকার বোর্ড আছে, 3টে বর্গাকার বোর্ড আছে। ওকে, তার মানে 3টে বর্গাকার বোর্ড আছে, ঠিক আছে। তার মানে তোমাদের এরপর কি বলছে দেখো, দ্য নাম্বার অফ রেক্ট্যাঙ্গুলার বোর্ড ইজ 1/3 অফ দ্য নাম্বার অফ স্কোয়ার বোর্ড, ঠিক আছে। নাম্বার অফ রেক্ট্যাঙ্গুলার বোর্ড ইজ 1/3 অফ দ্য নাম্বার অফ স্কোয়ার বোর্ড। দেখো এটা তোমাদের 1 নম্বর দিয়েই তো, ঠিক আছে, 1 নম্বর দিয়েই কিন্তু এটা মিটে যাচ্ছে। তোমরা যদি বলো কেন, ঠিক আছে, এখানে স্টেটমেন্ট 1 অ্যালোন সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কেন সেটা বলে দিচ্ছি দেখো, কারণ তুমি বলো টোটাল তো 5টা বোর্ড আছে, তার মধ্যে যদি 3টে বোর্ড, পয়েন্ট টু মিনিট, তার মধ্যে যদি 3টে বোর্ড তোমাদের বর্গ হয়, 3টে বোর্ড যদি তোমাদের বর্গ হয়, তাহলে বাকি থাকে আর 2টো। সেই 2টোর মধ্যে ডেফিনেটলি একটা অন্তত রেক্ট্যাঙ্গুলার হবেই, আর একটা অন্তত, অনলি একটা অন্তত তোমাদের বৃত্তাকার তো হবেই, বডি বলে দিচ্ছি। তার মানে মিনিমাম বৃত্ত তো তোমাদের একটা থাকতেই হবে, কারণ টোটাল তো আছে 5টা, ঠিক আছে। তার মধ্যে স্কোয়ারও আছে, রেক্ট্যাঙ্গুলার আছে, সার্কুলারও আছে। তো বর্গই যদি 3টে থাকে, তাহলে বাকি তো থাকলো আর 2টো, তার মধ্যে একটা তো রেক্ট্যাঙ্গেল, একটা তো বৃত্ত হতেই হবে। তো এখান থেকে আমরা বের করতে পারছি, এই ফার্স্ট অপশানটা দিয়েই আমরা বের করতে পারছি যে তার কাছে কটা বৃত্তাকার বোর্ড আছে। ফলে দ্বিতীয় নম্বরে আমাদের যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে, কিন্তু 2 নম্বরটা একবার চেক করি তবু, কারণ এখানে ডাটা সাফিসিয়েন্সির প্রশ্ন দিয়েছে, তথ্য পর্যাপ্ততা, এখানে দুটোই তোমাদের চেক করতে হয়। বলেছে যে দ্য নাম্বার অফ রেক্ট্যাঙ্গুলার বোর্ড ইজ 1/3 অফ দ্য নাম্বার অফ স্কোয়ার বোর্ড, মানে যতগুলো বর্গ আছে, চলো এই বৃত্তটাকে আমি উপরে তুলে দিই, কারণ জিজ্ঞেস করেছে তোমাদের বৃত্ত নিয়েই প্রশ্ন জিজ্ঞেস করেছে যে কতগুলো বৃত্তাকার বোর্ড আছে, ঠিক আছে, এটা জিজ্ঞেস করেছে। এখানে বলছে যে স্কোয়ার বোর্ড মানে বর্গাকার বোর্ডের 1/3 হলো আয়তকার বোর্ড, এইটা বলেছে, ঠিক আছে। বর্গাকার বোর্ডের 1/3 হলো আয়তাকার বোর্ড। তো বর্গাকার বোর্ড যদি 3টে হয়, তাহলে আয়তাকার বোর্ড কত হবে? তার 1/3 মানে আয়তাকার বোর্ড একটা হবে, ঠিক আছে। আয়তাকার বোর্ড কটা হবে? একটা হবে। ওকে, এবার একটা জিনিস ভালো করে বোঝো, আমরা কি এই দ্বিতীয়টা দিয়ে বৃত্তাকার বোর্ডটা বার করতে পারবো? একবার দেখে নেওয়া যাক। প্রথমটা দিয়ে কিন্তু বেরিয়ে গেছে বৃত্তাকার বোর্ড, কটা সেটা আমরা এখানে ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছি। চলো দ্বিতীয়টা দিয়ে একবার দেখা যাক, বা চলো আমি মুছছি না এখানে, ঠিক আছে, এই জায়গায় দেখিয়ে দিচ্ছি। এইটা কোনটা? জাস্ট মিনিট, এইটা কি খাটছে? এইটা কি আমার খাটছে? একবার দেখা যাক। বর্গাকার বোর্ড হচ্ছে, আমি ধরে নিচ্ছি এক্সটি, ঠিক আছে, আর আয়তাকার বোর্ড আমি ধরে নিচ্ছি তার x/3t, ঠিক আছে, x/3t। এটা সমান কি আমি 5 লিখতে পারবো না, আমাকে আরেকটা y নিতে হবে। কারণ কি, এটা হচ্ছে বর্গাকার বোর্ড, এটা হচ্ছে তার 1/3 মানে আয়তাকার বোর্ড, এটা হচ্ছে কী হবে তার পরেরটা, ঠিক আছে, এটা হচ্ছে তার পরেরটা, মানে এটা হচ্ছে তোমাদের এখানে স্কোয়ার নাকি সার্কেল বোর্ড, হ্যাঁ, y হচ্ছে সার্কেলার বোর্ড, এটা হচ্ছে তোমাদের 5, এই টোটালে মিলে তোমাদের 5 হচ্ছে, ঠিক আছে। এবার তুমি দেখতেই পাচ্ছ এক্সের ভ্যালু আমার অজ্ঞাত, তাহলে আমি কি করে বলবো? পয়েন্ট টু বি নোটেড, এক্সের ভ্যালু আমার অজ্ঞাত, ঠিক আছে, তাহলে আমি কি করে বলবো যে আমার কতগুলো এখানে তোমার বৃত্তাকার বোর্ড আছে? কারণ এক্স আর ওয়াই উভয়ের ভ্যালুই অজ্ঞাত বলে আমি 5-এর ভ্যালু বার করতে পারবো না, সুতরাং এটা দিয়ে আমার কিন্তু কাজ হচ্ছে না। পরেরটা দেখো, বলছে অল ক্যাপস আর কাপস, ক্যাপস আছে কিন্তু, ঠিক আছে, অল ক্যাপস আর কাপস, তো সব ক্যাপ হলো কাপ,
তারপর কি বলছে, অল বোলস আর কাপ, সব বোলস হলো তোমাদের কাপ, ঠিক আছে, মানে কাপের সার্কেলের মধ্যে ক্যাপও থাকবে, বোলস বিফোর বোলসও তোমার থাকবে। কনক্লুশন বলছে সাম বোলস আর ক্যাপস, ঠিক আছে, সাম বোলস আর ক্যাপস কী করা হয়, বোলস আর ক্যাপের মধ্যে নো রিলেশন, একে অপরকে টাচ করেনি, সো নো রিলেশন হলে কিন্তু আমরা কোনো উত্তর দিতে এখানে পারবো না, ঠিক আছে, নো রিলেশন হলে আমরা কী করবো না, কোনো উত্তর দিতে আমরা এখানে পারবো না, ওকে। আচ্ছা, তো সাম বোলস আর ক্যাপস এটা কিন্তু আমাদের কেটে যাবে। নেক্সট বলছে নো বোলস ইজ ক্যাপ, কোনো বোল ক্যাপ নয়, এটাও কেটে যাবে, ঠিক আছে, নো বোল ইজ ক্যাপ এটাও কেটে যাবে। এবার দেখো আয়দার আর কি হতে পারে, কারণ দুটোই কেটে গেল, ঠিক আছে, নো রিলেশন আছে ঠিক আগেরবারের মতো, ঠিক আছে, নো রিলেশন আছে, নো রিলেশন থাকলে আমরা কী করি, কোনো রিলেশন কি আমরা নিতে পারবো না, পজিটিভ হোক বা নেগেটিভ, কোনো রিলেশনকে কিন্তু আমরা নিতে পারবো না, ওকে। এবার নাইদার নট না আইদার আর হবে নাকি অন্যগুলো হবে দেখে নাও। এখানে দেখো কী বলেছিলাম, আইদার আর হওয়ার জন্য দুটোকেই তোমাকে ইনকারেক্ট হতে হবে, দুটোই ইনকারেক্ট আছে। নেক্সট তোমাদের দেখো এর যা মেটেরিয়াল, এর মেটেরিয়াল কি সেম, ইয়েস, এর যা মেটেরিয়াল সেম, এর এলিমেন্ট আর এর যে এলিমেন্ট সেম, যদি এলিমেন্ট সেম, প্রথম কথা হচ্ছে ইনকারেক্ট হতে হবে দুটোকেই, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এলিমেন্ট সেম হতে হবে, এলিমেন্ট এবং এলিমেন্ট সেম হতে হবে। দেখতে পাচ্ছি হ্যাঁ এলিমেন্ট সেম আছে, তো সেম যখন আছে এবং সামনো আছে, সামনোতে কিন্তু আমরা আইদার আর ব্যবহার করতে পারি, তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের, আইদার 1 or 2 ফলোস, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা দেখো, বলেছে গুড অ্যাসপেক্টস অফ ইডিবল অয়েল, মানে খাদ্য তেলের গুণাগুণ, খাদ্য তেলের, চলো একটু ভালো করে লিখি, ঠিক আছে, খাদ্য তেলের গুণ, ঠিক আছে, যতটা সম্ভব অল্প লিখছি, খাদ্য তেলের গুণ কেবলমাত্র থাকে যদি তাকে প্রথাগত, ট্র্যাডিশনাল মানে প্রথাগত, কোল্ড প্রসেস মেথড, আমি সিপি মেথড বলে লিখছি, যদি তাকে সিপি প্রক্রিয়াতে মেথডে কী করা হয়, প্রসেসিং করা হয়, ঠিক আছে, এটাই বলা আছে। খাদ্য তেলের গুণ থাকবে যদি তাকে প্রথাগত সিপি মেথডে, কোল্ড প্রেসড মেথড মানে সিপি মেথডে তাকে যদি প্রসেস করা হয়, এটা তোমাকে বলেছে এখানে এইটা টোটাল লেখা আছে, ঠিক আছে। এবার তোমাকে বলছে যে অ্যাজ আর্গুমেন্ট বলছে, ইয়েস হ্যাঁ বাচক আর্গুমেন্ট কী বলছে, রিসেন্ট রিসার্চ, সাম্প্রতিক যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেটা বলছে অয়েল এক্সট্র্যাক্টেড বাই ওল্ড মেথড ইজ গুড ফর হেলথ। দেখো প্রথাগত, ঠিক আছে, প্রথাগত এখানে রয়েছে, তোমাদের কী রয়েছে এখানে, প্রথাগত রয়েছে, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদের আগেও বলেছি যে আমরা যখন স্টেটমেন্ট আর্গুমেন্ট করব তখন আমরা বাস্তবকে নিয়ে চলবো, ঠিক আছে, আমরা কী করবো তখন আমরা বাস্তবকে নিয়ে চলবো। এখন প্রথাগত মানে সেটা ওল্ডই হয়, অনেক বহু বছর ধরে কোনো জিনিসকে ইউজ করাকে আমরা বলি প্রথা, আর প্রথাগত পদ্ধতি সেটা কি বলা হয়, যেটা বহু বছর ধরে প্রচলিত হয়ে আসছে এবং মানুষ ব্যবহার করে সেটাকে, ঠিক আছে। এখানে বলছে যে এখানে এই যা বলেছে ওপরে সেটাকেই একটু অন্য ভাষায় লেখা আছে, এখানেও বলেছে অয়েল এক্সট্র্যাক্টেড মানে বের করা, নিংড়ে বের করাকে আমরা এক্সট্র্যাক্ট কথাটা বলি, অর্থাৎ অয়েল যেটা নিংড়ে বের করা হচ্ছে প্রথাগত সেই প্রাচীন পদ্ধতিতে, সেটাই হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো, ঠিক আছে, সেটাই হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো। এখন খাদ্য তেলের গুণ মানে স্বাস্থ্যের সঙ্গে ডেফিনেটলি রিলেটেড, তো এটা তো রাইট হচ্ছে। নেক্সট বলছে নো দ্য কোল্ড প্রেসড অয়েল, অর্থাৎ এই যে এই পদ্ধতি সিপি মেথডে যে অয়েল তৈরি করা হচ্ছে, ঠিক আছে, সেই অয়েল হচ্ছে ভেরি কস্টলি, সেটা খুবই দামি। এখানে বলেছে সিপি মেথডে যে অয়েল তৈরি করা হচ্ছে, অয়েল মানে তেল, সেটা খুবই দামি, সেটা খুবই কী বলেছে, দামি, অ্যান্ড নট অ্যাফোর্ডেবল বাই কমন পাবলিক, এবং সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, এতই দাম বেশি যে সাধারণের ক্ষমতার বাইরে তা, ঠিক আছে, সাধারণের ক্ষমতার বাইরে, ঠিক আছে, সাধারণের কেনার ক্ষমতার বাইরে, ঠিক আছে, কেনার, কারণ দাম বেশি, যার ফলে কী হয় সাধারণ মানুষ সেটাকে কিনতে পারবে না। তুমি দেখতেই পাচ্ছ এখানে প্রথাগত লেখা আছে, তাহলে প্রথাগত কখন হয়, যখন মানুষ সেটাকে ব্যবহার করে, বহু বছর ধরে ব্যবহার করে আসছে, তো যেটা ব্যবহার করে আসছে সেটা দামি কী করে হয়, আর সেটা সাধারণের কেনার ক্ষমতার বাইরে কী করে হয়, তাহলে মানুষ ব্যবহারই বা করছে কেন। তো বুঝতেই পারছো এটা হচ্ছে যে স্টেটমেন্ট দেওয়া আছে তার পুরোপুরি বিপরীত হচ্ছে। সো ফার্স্টে এই নোটাকে তো কাটো, নো নামক যে আর্গুমেন্ট সেটাকে তো কেটেই দাও, ঠিক আছে, তো 1 নম্বর আর্গুমেন্টটাই কি, ইয়েস নামক যে আর্গুমেন্ট সেটাই হচ্ছে কী হচ্ছে আমার কারেক্ট হচ্ছে। এখানে আমরা কী বলতে পারি, অনলি আর্গুমেন্ট 1 স্ট্রং, ঠিক আছে। দেখো এক্সপ্লেনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু তোমাদের বিবৃতি সিদ্ধান্তে WBCS পোর্টালেও করিয়েছিলাম,
এখানেও তোমাদের অনেক ক্লাস আছে আমার, ঠিক আছে, কিন্তু তৎসত্ত্বেও স্টুডেন্টরা বলে স্যার এই ব্যাপারটাতে কনফিউশন হয় ডেফিনেটলি, কারণ রেল মাঝে মাঝে ভুলভাল অ্যান্সার দেয়, যার ফলে কনফিউশন বেশি তৈরি হয়, ঠিক আছে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে 90% ক্ষেত্রে কিন্তু কনফিউশন হওয়ার কথা না, 10% ক্ষেত্রে সে তো সারা জায়গাতেই কনফিউশন হয়। সায়েন্সে কনফিউশন হয় তো এটা তো বুঝতেই পারছো, এটা তো রিজনিং। সায়েন্সে ইনফ্যাক্ট সায়েন্টিস্টরা কনফিউশনে থাকে ম্যাথমেটিক্যাল ওয়েতে ক্যালকুলেশন হওয়ার পরেই। তো লাইফ ইজ ফুল অফ কনফিউশন, সেটা নিয়ে ভাবলে চলবে না, কিন্তু 90% আমরা কিন্তু ঠিকঠাকভাবে অ্যান্সার দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কনসেপ্টটা খেয়াল করো, প্রশ্নগুলোকে নয়। প্রশ্ন তো প্রশ্নই থাকবে, ঠিক আছে, কিন্তু প্রশ্ন থেকে কি শিখছো সেটা ইম্পর্টেন্ট। কোন কনসেপ্ট কোন প্রশ্নে কাজে লাগানো হচ্ছে এবং কী পদ্ধতিতে কাজে লাগানো হচ্ছে সেইটা শেখাটা জরুরি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অ্যান্ড দ্য লাস্ট, চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে দেখো। ডিউ টু দ্য ডিসিশন টু এক্সপ্লোড 8 নিউক্লিয়ার ওয়েপন অ্যাট দ্য টেস্ট সাইট দ্য নেশন ইজ ফেসিং ইন্টারন্যাশনাল অপোজিশন। মানে হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে বিরোধিতা করছে সমস্ত দেশ কোনো একটা নির্দিষ্ট দেশের, ঠিক আছে। আন্তর্জাতিক বিরোধিতা কখন হয়, ঠিক আছে, যেমন আমাদের ভারতে অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, আমাদের বর্ডারের সঙ্গে যুক্ত দুটো রাষ্ট্র ডেফিনেটলি আছে জানো, যারা ডেফিনেটলি ভারতের বিভিন্ন যে রিজনগুলো আছে তাদেরকে নিজের ম্যাপে দেখায়, ঠিক আছে, বুঝতেই পারছো, রিসেন্টলি হয়েছে, ঠিক আছে। তো সেটা নিয়ে ব্যাপক চর্চা চলছে এবং আন্তর্জাতিক বিরোধিতা সহ্য করেছে কিন্তু সেই রাষ্ট্রটা, ঠিক আছে। যেহেতু ইউটিউব এটাকে কন্ট্রোভার্সিয়াল বলে ধরে, সুতরাং আমি ভিডিওতে নাম করছি না, ঠিক আছে। কিন্তু তোমরা বুঝতেই পারছো বিভিন্ন রাষ্ট্র আছে আমাদের দেশের বর্ডার লাগোয়া যে দেশগুলো আছে, তারা অনেক সময় কী করে ভারতের অঞ্চলকে নিজেদের ম্যাপে দেখায়, যেটা খুব ভীষণ পরিমাণ অন্যায়। তো সেটা নিয়ে তারা কিন্তু আন্তর্জাতিক বিরোধিতা কিন্তু তারা ভোগ করে, বিভিন্ন শুধু ভারত নয় অন্যান্য দেশও কিন্তু তাদের বিরোধিতা করে, যেটা করা ঠিক নয়। এটাকে বলা হয় আন্তর্জাতিক বিরোধিতা। আমি বারবার বলছি স্টেটমেন্টকে বোঝা খুব জরুরি। এবার বলছি এই আন্তর্জাতিক বিরোধিতা কোনো একটা দেশ, ধরো এক্স নামক একটা দেশ আছে, সে সহ্য করছে, তার বিরুদ্ধে অন্য সমস্ত দেশ বিরোধিতা করছে। কেন করছে? কারণ সে 8খানা নিউক্লিয়ার টেস্ট করেছে, নিউক্লিয়ার এন্টি বলে লিখছি, 8খানা এন্টি টেস্ট করেছে, ঠিক আছে, অর্থাৎ 8খানা নিউক্লিয়ার টেস্ট সে করেছে। এবার নিউক্লিয়ার টেস্ট তোমরা জানো যে বর্তমানে, এখানে যদিও ইম্পর্টেন্ট নয় কিন্তু স্টেটমেন্টকে বোঝার জন্য তোমাদের এই এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি। 8টা নিউক্লিয়ার টেস্ট করা বা কোনো নিউক্লিয়ার টেস্ট করা মানে বোঝানো হচ্ছে যে আমি কিন্তু নিউক্লিয়ার শক্তিধারী, অর্থাৎ পরোক্ষে বলা উচিত, ওই দেশ বলে দিচ্ছে যে আমি কিন্তু নিউক্লিয়ার শক্তিশালী, আমাকে ভয় করে চলো, ঠিক আছে, বুঝতেই পারছো। ওই জন্য এখন নিউক্লিয়ার ওয়েপন টেস্ট কিন্তু সমস্ত দেশ প্রায় করে না বললেই চলে, ঠিক আছে। সমস্ত দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু প্রায় করে না বললেই চলে, কারণ নিউক্লিয়ার টেস্ট করা মানেই এটা বোঝায় যে, বিশেষ করে ওয়েপন টেস্ট, ওয়েপন মানে অস্ত্র করা মানে বোঝায় যে আমার কাছে কিন্তু এটা আছে, কেউ কিন্তু আমার দিকে এগোলে আমি কিন্তু তার বিরুদ্ধে ব্যবহার করতে পারি। কিন্তু নিউক্লিয়ার ওয়েপন টেস্ট তুমি বুঝতেই পারছো দেশের পক্ষে বা শুধু নয় সারা পৃথিবীর পক্ষে কতটা ক্ষতিকারক। ওকে, তো এটা তোমাকে স্টেটমেন্ট জাস্ট বোঝানোর জন্য বললাম। এবার স্টেটমেন্ট থেকে কনক্লুশনে কী আসছে দেখো, বলছে দ্য সিটিজেন অফ নেশন সাপোর্টেড দ্য ডিসিশন, ঠিক আছে। তুমি দেখতেই পাচ্ছ ইন্টারন্যাশনাল অপোজিশন, এখানে অপোজিশনের কথা বলা হয়েছে। তো ইন্টারন্যাশনাল অপোজিশন আর ন্যাশনাল অপোজিশন দুটো আলাদা, ঠিক আছে। ন্যাশনাল অপোজিশন মানে কি, যখন দেশের মানুষই দেশের কোনো ডিসিশানকে অপোজিট করছে, বিরোধিতা করছে, ঠিক আছে। দেশের মানুষই যখন অন্য নিজের দেশের কোনো ডিসিশানকে বিরোধিতা করছে, এরকম অনেক সময় হয়, ঠিক আছে। কেন্দ্রে যে সরকার থাকে তার বিরুদ্ধে জনগণ অনেক সময় কথা বলে, ঠিক আছে। তো এটাকে বলা হয় ন্যাশনাল বিরোধিতা। এখানে ন্যাশনাল বিরোধিতা নিয়ে কিছু বলা নেই, সুতরাং এই ডিসিশন কেটে যাবে, এখানে ন্যাশনাল বিরোধিতার কথা বলা আছে। নেক্সট বলছে যে সাম পাওয়ারফুল কান্ট্রিজ ডু নট ওয়ান্ট আদার নেশনস টু বিকাম অ্যাজ পাওয়ারফুল অ্যাজ দে আর। দেখো এটাও কিন্তু স্টেটমেন্ট থেকে বেরোচ্ছে না, ঠিক আছে, এটাও কিন্তু কী হচ্ছে, স্টেটমেন্ট থেকে বেরোচ্ছে না, কারণ এখানে কোনো দুটো কান্ট্রির মধ্যে কম্পারিজন টানা চলছে না। যদি এটা অ্যাজাম্পশন হতো তাহলে কিন্তু দ্বিতীয়টা কারেক্ট হতে পারতো, প্রথমটা হয়তো কারেক্ট হতো না কিন্তু দ্বিতীয়টা কারেক্ট হতে পারতো, কিন্তু যেহেতু এটা কনক্লুশন রয়েছে, সিদ্ধান্ত রয়েছে, সেই জন্য এটা কেটে যাবে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে, নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ফলোস, ঠিক আছে। স্টেটমেন্ট সম্পর্কে জানাটা জরুরি। আর কোনো স্টেটমেন্ট সম্পর্কে জানতে গেলে তোমাকে একটু নিউজ পেপার পড়তে হয়। নিউজ পেপার কী জানো তো, যদি তুমি সংবাদপত্র পড়ো তাহলে কী হয়, অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা ম্যাচুরিটি আসে, আর সেই ম্যাচুরিটি তোমাকে অ্যাকচুয়ালি বলে দেয় যে এটা করা উচিত, এটা করা উচিত নয়, ঠিক আছে। শুধু এই পড়াশোনার ক্ষেত্রে না, তোমার লাইফেও। সো
রিড নিউজ পেপার ডেলি। এতে কী হয়, বা তুমি নিউজ চ্যানেলগুলো দেখতে পারো। আর ইংরাজি সংবাদপত্র পড়া এবং ইংরাজি চ্যানেল দেখা কিন্তু খুব জরুরি ব্যাপার। এতে কী হয়, তোমার ইংরাজি জ্ঞানটা বাড়বে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের টোটাল আজকে আলোচনা ছিল। কিছু এক্সট্রা কথা বললাম যেগুলো তোমাদের পক্ষে ইউজফুল হবে, কিছু কথা বলেছি যেগুলো স্টেটমেন্টকে বোঝানোর জন্য বলেছি, তো সেগুলোকে নাও আর এইভাবেই কিন্তু ব্যাখ্যা করো। ঠিক আছে, স্টেটমেন্ট কনক্লুশন আর স্টেটমেন্ট অ্যাজাম্পশনের মধ্যে মেন পার্থক্য হচ্ছে স্টেটমেন্টের বাইরে যায় না কনক্লুশন, যা স্টেটমেন্টে আছে তাই হচ্ছে কনক্লুশন। অ্যাজাম্পশন হচ্ছে স্টেটমেন্টটা যিনি বলছেন তিনি কী ভেবে বলছেন, সেটা হচ্ছে অ্যাজাম্পশন। ক্লিয়ার হলো? ওকে, আচ্ছা, নেক্সট দিন আমরা আরও কিছু আলোচনা করব, তবে তার মাঝখানে নেক্সট দিন কিন্তু তোমাদের স্টেটমেন্ট অ্যাজাম্পশন বা স্টেটমেন্ট বেসড ক্লাস আসবে না। নেক্সট দিন কিন্তু তোমাদের যেটা বাকি আছে ডিউ থেকে গেল, পরের সপ্তাহে তোমাদের সোমবারে সেটা আসবে। তোমরা জানো যে সোমবার থেকে বৃহস্পতিবার আমরা 11টার সময় এই ক্লাসটা করাই, অনেক সময় দিতে একটু দেরি হয়ে যায়, নেট প্রবলেম থাকে, আর আমার নিজেরও শরীর খারাপ আছে, সুতরাং এই জন্য দেরি হচ্ছে এখন। শরীর খারাপ ঠিক হয়ে গেলে বা তোমাদের নেট প্রবলেম ঠিক হয়ে গেলে এটা ডেফিনেটলি টাইম টু টাইম চলে আসবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিও।